নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে এক অতন্দ্র প্রহরীর কথা বলছি। অতন্দ্র প্রহরী কাকে বলে না, যে সব দিক দিয়ে কোনো জিনিসকে রক্ষা করে এবং একটা পার্মানেন্ট রক্ষার ব্যবস্থা করে, তাকেই বলা হয় অতন্দ্র প্রহরী। অর্থাৎ ভারত 200 বছর পরাধীন ছিল ব্রিটিশদের হাতে। বিরাট একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে, স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ভারতকে স্বাধীন করা হয়েছে। এই ভারত তো আর পরাধীনে যায়নি, আর তো ব্রিটিশ পরাধীনে যেতে পারবে না। কারণ হচ্ছে কি, যে দেশীয় প্রধানমন্ত্রী রাখা হয়েছে, সিস্টেমটাকে চেঞ্জ করা হয়েছে। সে যেই হোক, 5 বছর অন্তর ভোটের মাধ্যমে তাকে পরিবর্তন করা যাবে। তাহলে আজকে যে কেন্দ্রে বসে আছে নরেন্দ্র মোদী, আগে ছিল ইন্দিরা গান্ধী বা অনেকেই ছিলেন। তো এইভাবে ভারতকে অতন্দ্র প্রহরীর মতো ভারতের এই গণতন্ত্র তার সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে, করে চলবে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে যদি বলা হতো টাকা দিয়ে যে তুমি এই ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করো, সে পারত না। যার জন্য এই সিস্টেমটাই পরিবর্তন করতে হয়েছে। ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে, ব্রিটিশদের মেরে ফেলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়েছে। স্বাধীনতার মাধ্যমে এদেশ থেকে ব্রিটিশদের সমস্ত অন্যায়, অনেক কালা কানুন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে ভারতবর্ষটাকে সাজানো হয়েছে। তাই হচ্ছে অতন্দ্র প্রহরী, ভারতীয় গণতন্ত্রই ভারতীয় অতন্দ্র প্রহরী। তা আমাদের দেশে আরেকটা বিপ্লব নিঃশব্দে ঘটে গেছিল, কমিউনিস্টরা করেছিল। সেটা কি না, ব্রিটিশ আমলে ভারতবর্ষে জমি ছিল না। তখন ওই অনুর্বর ডাঙ্গা জমি, যেটাকে ব্রহ্মডাঙ্গা বলে, এই ব্রহ্মডাঙ্গা পড়েছিল। জমি তো নয়, যে জলসেচের ব্যবস্থা তো নেই, যে মানুষ কী করবে, একটা ফুল গাছ লাগাতে পারে একটা জায়গায় কোদাল দিক, আর তো কিছু নেই। এই এখন হেক্টরের পর হেক্টর জমিতে ধান চাষ হয়, গোটা বিশ্বকে এই ধান রপ্তানি করে। এই জিনিস হতো না যদি না এত জমি, এত পশ্চিমবঙ্গ অংশ কতটা, ভূপ্রকৃতি কতটুকু পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্তটাই, দেশ বিভাগের সমস্ত কুফল পশ্চিমবঙ্গকে কাঁধে নিয়ে চলে যেতে হয়েছে, বইতে হচ্ছে। এখানে গরিব বেশি, এখানে জনসংখ্যা বেশি, কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রামের জন্য একটা বিরাট লড়াই হয়েছিল। এই লড়াই প্রত্যেকটি দেশের জন্যই ভালো। এই লড়াই হয়েছিল বলেই বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়েছিল। সেই রাজা রামমোহন রায় থেকে আজকের মনীষীরা, এরা প্রত্যেকেই বাংলার মাটিকেই, পবিত্র ভূমিকে সুফলান করেছে এবং আজকে আমরা বাঙালি জাতি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছি। গোটা ভারতবর্ষের কাছে আমাদের সম্মান এসেছে। তো একদিকে তো আসেনি। এবার কমিউনিস্টদের কথা বলি। এই কমিউনিস্টরা প্রথম বলেছিল যে এই যে জমি, এই যে পড়ে আছে জমি, এটা তো দেশীয় জমিদাররা তখন এই জমি মালিক ছিল, সিস্টেম ছিল তখন জমিদের একটা সিস্টেম, এবং তারা গরিব মানুষদের চালের বিনিময়ে খাটিয়ে, মাটি কাটিয়ে সেখানে জমি তৈরি করেছিল কিছু কিছু জায়গায়, এবং তার ফসলটা নিজেরা খেত। তো কমিউনিস্টরা প্রথম বলেছিল এই জমি দখল করে না, এই জমিটা আমাদের জমি, গরিব মানুষের জমি, মেহনতি মানুষের জমি। কিন্তু সহজে কি সেই জমি দখল হয়? সেই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার পর ভারতবর্ষ যেমনি আজকে চলছে, সেইভাবে এই জমিদার হাত থেকে কেড়ে নেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনটা করেছিল কমিউনিস্টরা। তারা হয়তো অনেকেই আজ বেঁচে নেই, কিন্তু লড়াইটা তারাই করেছিল, যার জন্য আজকে আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। এই জমি আন্দোলন করতে গিয়ে যে মানুষদের ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার বিনিময়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছে। কৃষ্টি সংস্কৃতিতে পশ্চিমবঙ্গটা অনেক উন্নত হয়েছে, যেহেতু এখানে জমির আন্দোলন হয়েছিল, লড়াই হয়েছিল। এই লড়াইটা প্রত্যেকটা জাতির পক্ষে একটা শুভ।
এই জমির আন্দোলন করতে গিয়ে আমাদের কমিউনিস্ট নেতারা দেখেছেন যে শুধু জমি কেড়ে নিলে তো হবে না, জমিতে জলসেচের ব্যবস্থা করতে হবে। কিন্তু চাষটা হবে কী করে? এই জমিটা কীভাবে কেড়ে নেওয়া হয়েছিল না, প্রথমে আন্দোলন করা হয়েছিল 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর স্লোগান শাউটিংয়ের মধ্যে দিয়েছিল। পরবর্তী দিনে কিছু কমিউনিস্ট বামপন্থী তারা খতমের লাইনে চলে গেল, যেমনি নকশালা, তারা জমিদারদের খুন করতে লাগলো এবং জমিদাররা একটা ভয় পেয়ে গেল। কিছু কমিউনিস্টরা বললো না, এই জমিদারদের দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর মধ্যে তাড়িয়ে দাও, এবং তারা গেল না। তারা দেশীয় যে সরকার চলতে লাগলো কংগ্রেস সরকার, সেই কংগ্রেস সরকারের প্রশ্রয় পেয়ে গেল এবং কংগ্রেস তখন দেশীয় যোদ্ধা জমিদার রাজাদের রক্ষা করতে লাগলো। এবার এই লড়াই লড়তে 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 ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে 1988 সালে সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো এক হয়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করলো। এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে তাদের মূল লক্ষ্য হলো এই জমি কেড়ে নেওয়া। তারা বিল আনলো যে সিলিং দিয়ে দিল জমির ওপর, যে 20 বিঘের বেশি জমি কারণ থাকবে না। 20 বিঘের বেশি যে জমিটা, সেইটাকে বলা হবে খাস জমি, 1 নম্বর খতিয়ানে চলে যাবে। এইভাবে তার একটা অংশ বেশি পারেনি, একটা অংশের এই জমিকে খাস করে দিল এবং সরকারিভাবে বলল বিলি বন্টনের মাধ্যমে, যেটাকে পাট্টা বলা হয়, সে পাট্টা দিল। কিন্তু 100% জমিকে দিতে পারলো না। কিন্তু যেহেতু একটা অংশকে পাট্টা দিয়ে দিল, বাকি জমি সাধারণ মানুষ দখল করে নিল, দখলই পাট্টা। তারপরে সেই কাগজ আর সমাধান করতে হয়নি, এখনও সেই দখলই পাট্টাই হয়ে আছে। সব জমিতে নয়, কিছু যে সমস্ত জমি মানুষ নিজেরা দখল করে রেখেছে। এবং এই পাট্টা জমিতে এখন কারা চাষ করে? গরিব, নিরীহ, প্রান্তিক মানুষ। আগে কি ছিল? এই জমিদারদের এই যে 2-1 বিঘে জমি ছিল, সেই জমিতে আপনার পূর্বপুরুষরা চাষ করে নিজেদের বা পরিবারকে খাওয়াতো পড়াতো। সেই জোগাড় নেই এখন। প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু জমি আছে, গ্রামের লোকেদের বলছি, শহরের লোকেরা এখনো সে সুযোগ পায়নি। এবং জমি যে সিলিক করে দিল যে 20 বিঘের বেশি জমি কেউ রাখতে পারবে না, এখনও অবধি কেউ রাখতে পারেনি। এবং এই যে জমি আন্দোলনের ফল, এই জমি আন্দোলনের যে সুফল, এই সুফলটা বাংলায় যারা শাসন করেছে তাদের মধ্যে মমতা ব্যানার্জি অন্যতম। এই মমতা ব্যানার্জি কিন্তু এই ফসল অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করে চলেছেন। বামফ্রন্ট 88 সালে যখন ক্ষমতায় আসে, 88 ভুল হলাম, 78 সালে ক্ষমতা আসার পরে জমি পাট্টার ব্যবস্থা যেমনি করে, তেমনি একে রক্ষা করার জন্যে তারা বারবার ভোটে জিতেছে। ভোটে জিততে গেলে মানুষের কাছে থাকতে হয়, মানুষের সমস্ত লড়াই আন্দোলনের পাশে থেকেছে। কারো হাসপাতালের প্রয়োজনীয় তাকে দিয়েছে, কারো আইনি সহায়তা হলে তাকে বামফ্রন্ট দিয়েছে এবং তাদের কর্মীরা তাদের পাশে থেকেছে। এইভাবে বামফ্রন্ট সরকারকে চোখের মণির মতো রক্ষা করেছে এবং জমি আন্দোলনের ফসল রক্ষা হয়েছে। পরবর্তী দিনে কালের নিয়মে কমিউনিস্ট পার্টির যে সরকার, যে বামফ্রন্ট সরকার, সেই সরকার বিলুপ্ত হয়েছে বললেই ভালো। তারপরে এসেছে, ক্ষমতায় এসেছে শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি কমিউনিস্ট নন, কিন্তু এই কমিউনিস্ট আবহাওয়াতে উনি বড় হয়েছেন, মানুষ হয়েছেন। উনি জানেন জমির লড়াইটা কত শক্ত, কত কষ্ট করে, কত রক্তের বিনিময়ে সাধারণ মানুষ এই জমির অধিকার প্রতিষ্ঠা করেছে। তিনি এই জমির যে অধিকার, সে অধিকার উনি অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করেছেন। আমি বলছি না তিনি একজন বিরাট বড় কমিউনিস্ট নেতা, কিন্তু কমলাকান্তকে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে আপনি আছেন, আপনি তাই মহান। ইন্দিরা গান্ধী আছেন, তাই ভারতবর্ষে এখনো পরাধীন হয়নি। সে ভালো হতে পারে, লোক হতে পারে, মন্দ লোক হতে পারে, সে কিছু না করতে পারে। তেমনি মমতা ব্যানার্জি, উনি কিন্তু পারতেন
এই জমি আন্দোলনের ফসলকে ধ্বংস করে দিতে, কারণ সর্বোচ্চ ক্ষমতা তার। ধরুন 82 সাল বা 27 সাল এই সময় যদি বামফ্রন্ট সরকার চলে যেত, হয়ে ভোটে হেরে যেত, তাহলে কিন্তু এই জমি আন্দোলনের ফসল নষ্ট হতো। জমি আন্দোলনের ফসল কীভাবে নষ্ট হতো না, সিলিংটা তুলে দিল। জানি না এরপরে যারা সরকারের ক্ষমতা আসবে তারা এই সিলিংটা তুলে দেবে কিনা। অর্থাৎ যে যতবার জমি কেন, কিন্তু সাবধান বন্ধু, গ্রামে গ্রামে তৈরি হয়েছে নতুন যোদ্ধার জমিদার। এক একটা শুনেছি এক একটা চাকুরিজীবী মাসে 1 কোটি টাকা মাইনে পায়। এই যে থামস আপের যে ম্যানেজার, গুগলের যে ম্যানেজার মাসে 1 কোটি টাকা মাইনে পায় বা বেশি। তো যে 1 কোটি টাকা মাইনে পায়, বা যে একটা ব্যাংক ম্যানেজার, যে তারা মাইনের টাকাটা বেশি টাকাটাই তারা সুদে খাটায়, যে তাদের টাকার কোনো হিসাব নেই, তারা কি করবে? ইন্ডাস্ট্রি করবে, ইন্ডাস্ট্রি করলে বেশি দিন যায় না, 15 বছরের মধ্যে সেই জিনিস, যে আপনি একটা যন্ত্র আবিষ্কার করে, আপনি একটা কেমিক্যাল তৈরি করে তার ব্যবসা করছেন, একটা মোবাইল তৈরি করে ব্যবসা করছেন, কিন্তু দেখা গেল 15 বছর যায়। এইভাবে রূপনারায়ণ কেবল হারিয়ে গেছে, এইভাবে সুলেখা কহলি হারিয়ে গেছে, এমএমসি হারিয়ে গেছে, বাটার যুদ্ধ হারিয়ে গেছে। আপনারটা ওদেরটাও হবে। কিন্তু যদি আপনি জমি কেনেন, হাজার হাজার বিঘা জমি কেনেন, জমি কিন্তু আপনার সঙ্গে বেইমানি করবে না। আপনি হাজার লক্ষ মানুষকে আপনার জমিতে খাটিয়ে পয়সা কম দিয়ে মুনাফা লাভ করতে পারবেন, নিজে আমেরিকায় বসে আনন্দ করবেন, এখানে গরিব মানুষ আপনার জমিতে খেটে ফসল উৎপাদন করে তার টাকাটা আপনাকে তুলে দেবে। সেই জন্য দরকার এই সিলিংটা তুলে দেওয়া। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এই সিলিংটা তুলে দেয়নি। এটা আইনি ব্যাপার। এখন আর কেউ বামফ্রন্ট বা কমিউনিস্টরা কেউ নেই, তাদের ক্ষমতাও নেই, কোনো গণমাধ্যমও তাদের হয়ে কথা বলে না। সমস্ত অর্জিত অধিকারের কথা মমতা ব্যানার্জি বলেন। তাই তিনি এই শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলনের যে ফল, যে সুফল, এই সুফল মমতা ব্যানার্জি রক্ষা করে চলেছেন। তা পরবর্তী দিনে যারা ক্ষমতা আসবে তাদের উপর তারা বলছি না সিলিং তুলে দেবেন, তো সিলিং তুলে দিলে আবার সেই ভারতবর্ষ, আবার সেই পশ্চিমবঙ্গ সেই 1960, 62, 67 সালের মতো হয়ে যাবে। শুধু ফ্যান দাও ফ্যান দাও, অশনি সংকেতের মতো সিনেমা তৈরি হবে, মানুষ গরিব থেকে গরিব হয়ে যাবে আরও। হ্যাঁ, কেরালা আজকে 500 ছেলে কেরালা যায়, তখন 5 লক্ষ ছেলেকে কেরালা যেতে হবে শুধু ওই রাজমিস্ত্রি জোগাড়ের কাজের জন্যে। কেন না, দুবেলা দুমুঠো ভাত চাই আমাদের। তাই বন্ধু, মমতা ব্যানার্জিকে বলছি না যে টিকিয়ে রাখতে হবে, কি ভালো লোক কি খারাপ লোক, কিছুই বলছি না, কিন্তু তিনি এই শ্রমিক আন্দোলনের ফসলকে রক্ষা করে চলছেন অতন্দ্র প্রহরীর মতো। এবং তিনি যতদিন বাঁচবেন তিনি এই সাধারণ গরিব মানুষের কথা ভাববেন এবং এই জমি আন্দোলনের ফসলকে নিজে রক্ষা করে চলবেন। এবং তিনি চলে গেলে তারা যেন অনুগামী, অর্থাৎ আমি তৃণমূল কর্মীদের কথা বলছি না, যারা এই জমি আন্দোলনের কথা বলেন, যারা কমিউনিস্ট আন্দোলনের কথা বলেন, তারা রক্ষা করবে। ধন্যবাদ।